ভিডিওতে আমরা ডিসকাস করব জেনেটিক ম্যাটেরিয়াল কী জিনিস। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম কি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের ইন্ট্রোডাকশন পোর্শন, যেখানে ইন্ট্রোডাকশন পোর্শনে আমরা দেখেছিলাম যে ফিজিক্যাল বেসিস অফ ইনহেরিটেন্স হচ্ছে জিন, যেটা মেন্ডেল ডিসকভার করেছিল, যেটাকে ফ্যাক্টর বলে পরিচয় দিয়েছিল মেন্ডেল। সেটারই আমরা মলিকুলার বেসিসকে ডিসকাস করেছিলাম, যে মলিকুলার বেসিস হচ্ছে কি ডিএনএ। আর সেটা আমরা ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড, সেটা আমরা কীভাবে পেলাম না, সেটা আমরা আফটার মাল্টিপল ডিসকভারি, বহু ইভেন্ট বায়োলজি হিস্ট্রিতে আমরা ডিসকভার করার পর ফাইনালি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম যে জেনেটিক ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি যেটা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স সেটা হচ্ছে কি ডিএনএ। তো সেই ডিএনএ এবং আরএনএ সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম, কারণ কিছু কিছু ক্ষেত্রে আরএনএও কিন্তু আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে অ্যাক্ট করতে পারে বা ফাংশন করতে পারে। তো সেক্ষেত্রে আমরা ডিসকাস করেছিলাম নিউক্লিক অ্যাসিড কী, নিউক্লিক অ্যাসিডের কম্পোনেন্ট কী কী আছে, নিউক্লিওটাইড কী দিয়ে ফরমেশন হয়, নিউক্লিওটাইড চেন কীভাবে ফরমেশন হয়। সেখানে ডিএনএ ডিসকভারি সম্পর্কে পড়েছিলাম এবং ডিএনএর যে ডাবল হেলিক্স মডেল আমরা জানি ওয়াটসন এবং ক্রিক দিয়েছিলেন, সেই মডেল সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা পড়ব জেনেটিক ম্যাটেরিয়াল কী জিনিস, জেনেটিক ম্যাটেরিয়ালের প্রপার্টি কী কী আছে, আর সেক্ষেত্রে আমরা কম্প্যারিজন দেখব যে কে জেনেটিক ম্যাটেরিয়াল মলিকুলার বেসিসে, আর সেক্ষেত্রে আমরা যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা স্টাডি করব। তো চলো স্টার্ট করি আজকের লেকচার। ফার্স্টলি হোয়াট ইজ জেনেটিক ম্যাটেরিয়াল, তার ডেফিনেশন আমরা যদি দেখি তাহলে ডেফিনেশন অনুসারে এটা বলা হচ্ছে যেটা এমন একটা সাবস্ট্যান্স যেটা কি করে জেনেটিক ইনফরমেশনকে স্টোর করে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে, অথবা সেটাকে ট্রান্সমিট করে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে। তাহলে একই সঙ্গে সে কিন্তু জেনেটিক ইনফরমেশনকে একটা ইন্ডিভিজুয়ালের বডিতে স্টোরও করবে এবং তার সঙ্গে সঙ্গে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে সেটাকে ট্রান্সমিটও করবে। তো এরকম ধরনের সাবস্ট্যান্সকে আমরা বলে থাকি জেনেটিক ম্যাটেরিয়াল। এখন আমরা এখানে ডিসকাস করব জেনেটিক ম্যাটেরিয়াল হতে গেলে কোনো সাবস্ট্যান্সের কী কী প্রপার্টি থাকা উচিত, দ্যাট মিন্স কি প্রপার্টিস অফ জেনেটিক ম্যাটেরিয়াল। এই যে প্রপার্টিস অফ জেনেটিক ম্যাটেরিয়াল টপিকস, ফার্স্টলি আমরা প্রপার্টিসগুলোকে দেখব, দেন সেগুলোর কম্প্যারিজনকে আমরা ডিসকাস করব। কী কী প্রপার্টি থাকতে হবে, চারটে মেজর প্রপার্টি আমাদেরকে এনসিইআরটি ডিসকাস করেছে। ফার্স্টলি বলছে শুড বি অ্যাবল টু জেনারেট ইটস রেপ্লিকা, মানে কি সেটা তার নিজের কপি তৈরি করতে সক্ষম হতে হবে, নিজের রেপ্লিকা তৈরি করতে সক্ষম হতে হবে। সেকেন্ড, কেমিক্যালি এবং স্ট্রাকচারালি সেটাকে স্টেবল হতে হবে। শুধু কেমিক্যালি হলেই হবে না, স্ট্রাকচারালিও তাকে স্টেবল হতে হবে। থার্ডলি আমরা দেখতে পাচ্ছি ইট শুড প্রোভাইড স্কোপ ফর স্লো চেঞ্জ তার মধ্যে ঘটাতে হবে, যেটাকে আমরা মিউটেশন বলে জানি। যে কারণ কি এর মধ্যে ইভলিউশন ইম্পর্টেন্ট। সো ইভলিউশন যাতে ঘটতে পারে বা ঘটানো যায়, যাতে ডেভেলপড অর্গানিজম ফরমেশন করা যেতে পারে, ওই জন্য জেনেটিক ম্যাটেরিয়ালকে অবশ্যই একটা স্লো চেঞ্জ কন্টিনিউয়াসলি শো করতে হবে, আর যেটাকে মিউটেশন বলা হয়। ফাইনালি ফোর্থ হচ্ছে ইট শুড বি অ্যাবল টু এক্সপ্রেস ইটসেলফ, নিজেকে এক্সপ্রেস করতে পারতে হবে। এমন যদি সাবস্ট্যান্স হয় যে হয়তো সমস্ত প্রপার্টিগুলো শো করছে, রেপ্লিকাও তৈরি করতে পারছে, স্টেবলও হচ্ছে, স্লো চেঞ্জও দেখাচ্ছে, বাট নিজেকে এক্সপ্রেস করতে পারছে না, ইনঅ্যাক্টিভ, দেন সেটাকে কিন্তু আমরা জেনেটিক ম্যাটেরিয়াল বলতে পারবো না। ঠিক আছে, ওকে। আমরা এই চারটে পয়েন্টের উপর বেস করে ডিসকাস করি যে কম্প্যারিজন অ্যামং ডিএনএ, আরএনএ অ্যান্ড প্রোটিন অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। যখন আর্লিয়ার টাইমে জেনেটিক ম্যাটেরিয়াল কী সে সম্পর্কে ডিসকাস করা শুরু হলো, কোশ্চেন উঠে আসলো, তখন এই তিনটে সাবস্ট্যান্সকে নিয়ে সবথেকে বড় কোশ্চেন ছিল ডিএনএ, আরএনএ নাকি প্রোটিন জেনেটিক ম্যাটেরিয়াল হবে সে সম্পর্কে। তো সেখানে আমরা এক একটা প্রপার্টিকে ধরে ডিসকাস করছি। ফার্স্টলি কী বলা হয়েছিল, সেলফ রেপ্লিকেশন করতে পারবে। তো অন দ্য বেসিস অফ সেলফ রেপ্লিকেশন আমরা যদি ডিসকাস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিকজ অফ রুল অফ বেস পেয়ারিং অ্যান্ড কমপ্লিমেন্টারিটি। তাহলে কোন রুলের উপর বেস করে, বেস পেয়ারিং এবং কমপ্লিমেন্টারিটির উপর বেস করে। কারণ আমরা দেখেছি বেস পেয়ারিং ঘটে, তাই না, কোথায়, নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, আর যদি সেটা আরএনএর ক্ষেত্রে হয় তাহলে অ্যাডিনিনের সঙ্গে ইউরাসিল এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যুক্ত হবে, তাই না। এই যে কমপ্লিমেন্টারিটি সেটা দেখা যায় কার কার মধ্যে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে, মানে ডিএনএ অ্যান্ড আরএনএর মধ্যে। বাট প্রোটিনের ক্ষেত্রে কিন্তু এর কোনো গল্প আমরা দেখতে পাই না, কোনো কমপ্লিমেন্টারিটি আমরা দেখতে পাই না। তাই প্রোটিন নিজেকে নিজে ডুপ্লিকেট করতে পারে না, রেপ্লিকা ফরমেশন করতে পারে না। বাট যে নিউক্লিক অ্যাসিড আছে মানে ডিএনএ অ্যান্ড আরএনএ, তারা দুজনেই কিন্তু নিচে থেকেই ডুপ্লিকেশন ফরমেশন করতে পারে বা রেপ্লিকেশন শো করতে পারে। তো ফার্স্ট প্রপার্টি থেকে আমরা দেখতে পেলাম যে প্রোটিন কখনো জেনেটিক ম্যাটেরিয়াল হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা অ্যান্সার কী পাচ্ছি, ডিএনএ অ্যান্ড আরএনএ উইল বি দ্য জেনেটিক ম্যাটেরিয়াল।
বাট কে বেশি ভালো জেনেটিক ম্যাটেরিয়াল, কে বেটার জেনেটিক ম্যাটেরিয়াল, সেটার উপরে বেস করে আমরা যদি ডিসকাস করতে চাই তাহলে পরের পয়েন্টগুলো আমাদের ডিসকাস করতে হবে। কম্প্যারিজন অন দ্য বেসিস অফ স্টেবিলিটি, স্টেবিলিটির উপর বেস করে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে আমরা দেখতে পাবো কি বলছে এনসিইআরটি, বলছে জেনেটিক ম্যাটেরিয়াল শুড বি স্টেবল এনাফ নট টু চেঞ্জ উইথ ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ সাইকেল, এজ অর উইথ চেঞ্জ ইন ফিজিওলজি। তাহলে লাইফ সাইকেলের সঙ্গে সঙ্গে অথবা এজের সঙ্গে সঙ্গে কখনও জেনেটিক ম্যাটেরিয়ালকে চেঞ্জ হওয়া উচিত নয়, আবার অন্যদিকে ফিজিওলজির সঙ্গে সঙ্গেও কখনো চেঞ্জ হওয়া উচিত নয়। তাহলে স্টেবল এমন পরিমাণে হতে হবে যাতে না তো ফিজিওলজিক্যালি আর না তো এজিংয়ের কারণে বা লাইফ সাইকেলের কারণে সে তার স্টেবিলিটিকে চেঞ্জ করবে। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমাদের এনসিইআরটি তুলে ধরেছে গ্রিফিথস এক্সপেরিমেন্ট থেকে। এটা আমরা গ্রিফিথস এক্সপেরিমেন্ট পড়বো এর পরের টপিক্সে, তো সেখানে আমরা ডিসকাস করবো গ্রিফিথস এক্সপেরিমেন্টে অ্যাকচুয়ালি কী হয়। জাস্ট এখানে আমি বলে রাখছি, আমরা কম বেশি জানি গ্রিফিথস এক্সপেরিমেন্ট। তো গ্রিফিথস এক্সপেরিমেন্টে কী হয়, হিট কিল্ড যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া কিন্তু মারা যাচ্ছে, বাট হিট ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে, বাট হিট কিন্তু ট্রান্সফর্মিং প্রিন্সিপাল যেটা আছে অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে সেটাকে কিন্তু ডিস্ট্রয় করতে পারছে না। আর সেই জন্য কি হচ্ছে, এটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে স্টেবিলিটি গেইন করছে। ওকে, তাই ট্রান্সফর্মিং প্রিন্সিপালকে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল বলে জানি। নেক্সট, আমরা ডিএনএ এবং আরএনএর মধ্যে স্টেবিলিটিকে কম্পেয়ার করছি। ডিএনএর ক্ষেত্রে কী কী পয়েন্ট আছে? ডিএনএর ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যেহেতু ডিএনএতে ডাবল স্ট্র্যান্ড প্রেজেন্ট থাকে, আর ডাবল স্ট্র্যান্ড প্রেজেন্ট থাকার জন্য কমপ্লিমেন্টারিটি যেহেতু আছে, তাই হিটিং সহজে তাদেরকে সেপারেট করতে পারে না। যদি হিটিং সেপারেট করেও দেয়, যখনই আমরা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন দেব, মানে কি লোয়ার টেম্পারেচারে নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে ফার্দার পেয়ারিং দেখা যাবে। বাট আরএনএ যেহেতু সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, তাই কি হচ্ছে, ইজিলি হিট লেবাইল হয়ে যায়, মানে ইজিলি হিট তাকে ডিন্যাচুরেট করে দেয় বা ডিস্ট্রয় করে দেয়। অন্যদিকে সেকেন্ড পয়েন্টে যদি আমরা ডিসকাস করি, কি অ্যাবসেন্স অফ ওএইচ গ্রুপ অফ অ্যাট 2' কার্বন of deoxyribose sugar makes it non-reactive chemically। মানে আমরা পড়েছিলাম 2 নম্বর পয়েন্টে কী ছিল, কেমিক্যালি এবং স্ট্রাকচারালি স্টেবল হতে হবে। তাহলে স্ট্রাকচারালি আমরা তো স্টেবিলিটি দেখে নিলাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কেমিক্যালি। কেমিক্যালি কেন ডিএনএ বেশি স্টেবল হয়? কারণ ডিএনএতে যে পেন্টোজ সুগার আছে, সেই পেন্টোজ সুগার থাকে ডিঅক্সিরাইবোজ। তার স্ট্রাকচার আমরা দেখেছি, ডিঅক্সিরাইবোজে কী থাকে, 2' কার্বনে, কিন্তু সেখানে OH অ্যাবসেন্ট থাকে, তাই না? সেখানে অনলি হাইড্রোজেন অ্যাটম থাকে, OH থাকে না, অক্সিজেন থাকে না। আর এই অক্সিজেন থাকে না বলেই কিন্তু তার নাম ডিঅক্সিরাইবোজ। তো ওই জন্য এই অক্সিজেনের অ্যাবসেন্সের জন্য এটা কিন্তু লেস রিয়াক্টিভ হয় বা নন রিয়াক্টিভ হয়। বাট সেই জায়গাতেই যখন আরএনএর ক্ষেত্রে আমরা OH গ্রুপ দেখতে পাচ্ছি সেকেন্ড পজিশনে, তাই সেটা কি হচ্ছে, রিয়াক্টিভ হয়ে যায় ডিউ টু প্রেজেন্স অফ অক্সিজেন। আর রিয়াক্টিভ হওয়ার জন্য এটা ল্যাবাইল এবং ইজিলি ডিগ্রেডেবল হয়ে যায়। শুধু রিঅ্যাক্টিভিটির এই একটাই গল্প নয়, আরও একটা গল্প কী আছে না, আরএনএ ক্যাটালাইটিক ফাংশনও দেখায়, তাই না? আমরা পড়েছিলাম আরএনএর ফাংশনের মধ্যে, আরএনএর ফাংশনের মধ্যে কী কী ছিল, মেসেঞ্জার মলিকিউল হিসেবে কাজ করে, অ্যাডাপটিভ মলিকিউল বা অ্যাডাপ্টার মলিকিউল হিসেবে কাজ করে থাকে। তো তার সঙ্গে আরও একটা দেখেছিলাম আমরা ক্যাটালাইটিক প্রপার্টি। কেন রাইবোজাইম, আমরা বায়োমলিকিউলস চ্যাপ্টারে পড়ে থাকি, রাইবোজাইম যে এনজাইম সেটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, নিউক্লিক অ্যাসিড, আর সেটা কি এক ধরনের আরএনএ। তো সেই আরএনএ যেটা কী হচ্ছে, ক্যাটালাইটিক প্রপার্টি দেখিয়ে থাকে। আর যেহেতু এই ক্যাটালাইটিক প্রপার্টি দেখায়, তার মানে কি এটা রিয়াক্টিভ। তাহলে রিয়াক্টিভ যদি হয় তাহলে কেমিক্যালি কিন্তু এটা কি হচ্ছে, লেস স্টেবল, কেমিক্যালি লেস স্টেবল হচ্ছে আরএনএ। থার্ড পয়েন্ট যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, থাইমিন আর ইউরাসিল। আমরা দেখেছিলাম ডিফারেন্স থাকে নাইট্রোজেন বেসে, তাই না? থাইমিন কোথায় থাকে, ডিএনএতে, আর ইউরাসিল কোথায় থাকে, আরএনএতে। আমরা দেখেছিলাম আরএনএতে যে ইউরাসিল আছে, সেই ইউরাসিলের স্ট্রাকচার আর ডিএনএর মধ্যে থাকা থাইমিনের স্ট্রাকচার, এদের দুজনের স্ট্রাকচার কিন্তু প্রায় সিমিলার। শুধুমাত্র ডিফারেন্স কোথায় না, এই ইউরাসিল থেকে যখন থাইমিন ফর্মেশন হয় সেখানে মিথাইলেশন দেখা যায়। আর আমরা দেখেছিলাম যে 5' পজিশনে কী হচ্ছে, একটা মিথাইল গ্রুপ এক্সট্রা থাকে, কার ক্ষেত্রে, থাইমিনের ক্ষেত্রে, তাই না? তাহলে যেহেতু ইউরাসিলের ক্ষেত্রে 5 মিথাইল নেই, কিন্তু থাইমিনের ক্ষেত্রে আছে, আর এই মিথাইলেশন ঘটার কারণে এই থাইমিনের স্টেবিলিটি ইনক্রিজ হয়ে যায়। তাই যেহেতু এর স্টেবিলিটি ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাই থাইমিন যদি প্রেজেন্ট থাকে কোনো মলিকিউলে, তার স্টেবিলিটি বেশি হবে। তো যেহেতু ডিএনএতে থাইমিন থাকে আর আরএনএতে ইউরাসিল থাকে, তাই ডিএনএ ইজ মোর স্টেবল দ্যান আরএনএ। ওকে, দেন নেক্সট পয়েন্ট কী বলা হচ্ছে, অন দ্য বেসিস অফ মিউটেশন। আমরা বলেছিলাম একটা স্লো চেঞ্জ থাকতে হবে জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে।
তো সেখানে আমরা মিউটেশনের নাম বলেছিলাম, তাই না? তাহলে মিউটেশনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ দুজনেই কিন্তু মিউটেট হতে পারে, দুজনেই অ্যাবল টু মিউটেট। বাট আরএনএর ক্ষেত্রে যেহেতু আরএনএ কী হচ্ছে, রিঅ্যাক্টিভ বেশি, তাহলে স্টেবিলিটি কম। আর যে স্টেবিলিটি যার কম হবে সে ইজিলি চেঞ্জ হবে, তাই না? যার স্টেবিলিটি কম সে ইজিলি চেঞ্জ হবে। তাহলে আরএনএ বিং আনস্টেবল মিউটেট অ্যাট হায়ার রেট অর ফাস্টার রেট। তাহলে আরএনএ কিন্তু মিউটেশন বেশি পরিমাণে দেখায় দেন ডিএনএ। যেহেতু আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে একমাত্র কিছু ভাইরাসের বডিতেই পাই, তাই না? তাহলে ভাইরাসেস হ্যাভ আরএনএ জিনোম, যাদের আরএনএ জিনোম আছে, অর্থাৎ যারা আরএনএ ভাইরাস, সেই সমস্ত আরএনএ ভাইরাসের লাইফ স্প্যান যেটা হয় সেটা শর্টার হয়, আর যার কারণে এরা ইজিলি মিউটেট হয় এবং ফাস্ট ইভলভ হয়ে থাকে। তাহলে অন দ্য বেসিস অফ মিউটেশন আমরা ডিসকাস করলাম। ফাইনালি অন দ্য বেসিস অফ এক্সপ্রেশন, এক্সপ্রেশন আমরা কি বললাম, যে তাকে এক্সপ্রেস করতে হবে তার ক্যারেক্টারিস্টিককে, যে সেটাকে সে যেটাকে স্টোর করে রেখেছে, যে ইনফরমেশনকে, সেই ইনফরমেশনটাকে এক্সপ্রেস না করতে পারলে সেটা জেনেটিক ম্যাটেরিয়াল হবে না। তাহলে অন দ্য বেসিস অফ এক্সপ্রেশন আমরা যদি দেখি তাহলে আমরা জানি যে কোনো ডিএনএ বা যে কোনো জেনেটিক ইনফরমেশন এক্সপ্রেস তখনই হয় যখন সেখান থেকে কিছু প্রোটিন ফর্মেশন হয়, তাই না? কারণ ইন দ্য ফর্ম অফ প্রোটিন এক্সপ্রেশনটা দেখা যায়। তাহলে আরএনএ কিন্তু সরাসরি কী করতে পারে, প্রোটিন ফর্মেশন করতে পারে। কোন প্রসেসে? বাই ট্রান্সলেশন প্রসেসে। বাট ডিএনএ কিন্তু সরাসরি প্রোটিন ফর্মেশন করতে পারে না। ডিএনএ কী কাজ করে? ডিএনএ ফার্স্ট আরএনএ ফর্মেশন করে। কোন প্রসেসে? বাই ট্রান্সক্রিপশন। আর এই ট্রান্সক্রিপশন ঘটার পরে সেখান থেকে কিন্তু আরএনএ তৈরি হওয়ার পর সেটা কী করছে, প্রোটিন সিনথেসিস করছে। তাহলে যেহেতু আরএনএ ডাইরেক্টলি প্রোটিন সিনথেসিস করতে পারে, তাহলে এর এক্সপ্রেশনটা বেশি দেন ডিএনএ। কেন? ডিএনএকে ডিপেন্ড করতে হয় কার উপরে? আরএনএর উপরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেটাই লেখা আছে, ডিএনএ ক্যান ডাইরেক্টলি কোড ফর সিনথেসিস অফ প্রোটিন। প্রোটিনের সিনথেসিসের জন্য ডাইরেক্টলি কোড থাকে, আমরা যেটাকে জেনেটিক কোড বলে থাকি। আর ওই জন্য ইজিলি এক্সপ্রেস করতে পারে ক্যারেক্টারকে। বাট ডিএনএ ইজ ডিপেন্ডেন্ট অন আরএনএ ফর সিনথেসিস অফ প্রোটিন সিনথেসিসের জন্য। আর প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি যেগুলো আছে সেগুলো ইভলভড হয়েছে আরএনএর উপরে বেস করে। কেন? আমরা জানি আরএনএতে কী হচ্ছে, মেসেঞ্জার মলিকিউল, আরএনএর কাছে আছে অ্যাডাপ্টার মলিকিউল। এই যে মেসেঞ্জার মলিকিউল, অ্যাডাপ্টার মলিকিউল, এগুলো সবই ইম্পর্টেন্ট কিসের জন্য? ট্রান্সলেশন প্রসেসের জন্য। আমরা এই চ্যাপ্টারেই পড়ব পরবর্তীতে ট্রান্সলেশন প্রসেস, তখন আমরা এগুলোকে ফার্দার ডিসকাস করব। ওকে, তো ফাইনাল কনক্লুশন আমরা কি পাচ্ছি কম্প্যারিজন থেকে? ফাইনাল কনক্লুশন এটা আসছে, এনসিইআরটি আমাদেরকে বলছে যে প্রোটিন ক্যান নেভার বি জেনেটিক ম্যাটেরিয়াল, বাট বোথ আরএনএ অ্যান্ড ডিএনএ ক্যান অ্যাক্ট অ্যাজ অর ফাংশন অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে আরএনএ এবং ডিএনএ দুজনেই কাজ করতে পারে। বাট ডিএনএ বিইং মোর স্টেবল, ডিএনএ বেশি স্টেবল হওয়ার জন্য এ কী হচ্ছে, প্রিফার্ড হয়ে থাকে জেনেটিক ইনফরমেশনকে স্টোর করার জন্য। তাহলে যখন গল্প আসছে স্টোরেজ অফ জেনেটিক ইনফরমেশন, কারণ আমি জেনেটিক ম্যাটেরিয়ালের ডেফিনেশনে বলেছিলাম যে জেনেটিক ইনফরমেশনকে স্টোর করে রাখতে পারবে এবং ট্রান্সমিশন করতে পারবে, তাকে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল বলবো। তো যখন স্টোরেজের গল্প আসছে জেনেটিক ইনফরমেশনকে, তখন ডিএনএ হচ্ছে মোর প্রেফারেবল। বাট যখন ট্রান্সমিশনের কথা আমরা বলছি জেনেটিক ইনফরমেশনের, সেক্ষেত্রে আরএনএ ইজ বেটার। ওকে, তো এই পর্যন্ত আমরা ডিসকাস করলাম জেনেটিক ম্যাটেরিয়াল, ইটস প্রপার্টি অ্যান্ড কম্প্যারিজন বিটুইন ডিএনএ, আরএনএ অ্যান্ড প্রোটিন। এখন আমরা একটা নতুন টপিকস স্টার্ট করছি, যে নতুন টপিক্সটাকে এনসিইআরটিতে হেডিং বলা হয়েছে দ্য সার্চ ফর জেনেটিক ম্যাটেরিয়াল। এই যে জেনেটিক ম্যাটেরিয়াল, যে ডিএনএ, আরএনএ আর প্রোটিনের মধ্যে কম্প্যারিজন করে আমরা বললাম যে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, বাট এটাকেই এক্সপেরিমেন্টের মাধ্যমে সায়েন্টিস্টরা প্রুভ করার চেষ্টা করেছিলেন। আর সেক্ষেত্রে তিনটে এক্সপেরিমেন্ট আমাদের সিলেবাসে আমরা ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে গ্রিফিথস এক্সপেরিমেন্ট, সেকেন্ড হচ্ছে এক্সপেরিমেন্ট অফ অ্যাভেরি, ম্যাকলিওড অ্যান্ড ম্যাককার্টি। তিনজন সায়েন্টিস্ট মিলে এক্সপেরিমেন্ট করেছিল, সেটাকে ডিসকাস করব। অ্যান্ড ফাইনালি থার্ড হচ্ছে হার্শে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট। তো এই তিনটে এক্সপেরিমেন্ট সম্পর্কে ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাস করব। ফার্স্ট আমরা ডিসকাশন করতে চলেছি গ্রিফিথস এক্সপেরিমেন্ট। গ্রিফিথস এক্সপেরিমেন্ট নামেই আছে, এই এক্সপেরিমেন্ট কে করেছিলেন? ফ্রেডরিক গ্রিফিথ। কবে? ইন 1928 ফ্রেডরিক গ্রিফিথ একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যেটা গ্রিফিথস এক্সপেরিমেন্ট নামে পরিচিত, বা এটাকে আরেকটা নামে আমরা বলতে পারি ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। কি হয় অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্টে, কী কী টুলস তিনি ইউজ করেছিলেন বা কী কী জিনিস তিনি ইউজ করেছিলেন, তার মধ্যে তিনটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো। নাম্বার ওয়ান, একটা ব্যাকটেরিয়া ইউজ করেছিলেন তিনি এক্সপেরিমেন্টের জন্য, যার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যেটা নিউমোকক্কাস নামেও পরিচিত।
সেকেন্ড হচ্ছে মাইস। মাইস তিনি ইউজ করেছিলেন তার এক্সপেরিমেন্টের টেস্ট অর্গানিজম যার উপরে অ্যাপ্লিকেশন করা হবে। থার্ড হচ্ছে ইনজেকশন, তিনি ইনজেকশন ইউজ করেছিলেন। এছাড়া বুনশেন, বার্নার টার্নার আরও অনেক কিছু ছিল টুলসের মধ্যে, বাট এই তিনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বেশি মনে রাখতে পারবো। তো ফার্স্টলি আমরা ডিসকাস করছি স্ট্রেপ্টোককাস নিউমোনি সম্পর্কে। স্ট্রেপ্টোককাস নিউমোনি কি? এটা একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা কী করে, রেসপন্সিবল ফর নিউমোনিয়া। নিউমোনিয়া একটা ডিজিজ, যে নিউমোনিয়া ডিজিজের জন্য রেসপন্সিবল ব্যাকটেরিয়া হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনি। এই স্ট্রেপ্টোককাস নিউমোনির দুটো স্ট্রেন আছে, একটা হচ্ছে এস স্ট্রেন, একটা হচ্ছে আর স্ট্রেন। এস স্ট্রেনের স্পেশাল প্রপার্টি হচ্ছে হ্যাজ মিউকাস কোট অর পলিস্যাকারাইড কোট। তাহলে এদের বডিতে আমরা একটা পলিস্যাকারাইড কোট বা মিউকাস কোট দেখতে পাবো, যার কারণে এদের যে বডি সারফেস সেটা কি হয়, স্মুথ হয়। ওই জন্য এদের যে কালচার, ব্যাকটেরিয়াল কালচার, সেই কালচার গ্রোথের কলোনিটা কী হবে, শাইনি হয় বা স্মুথ হয়। আর আর স্ট্রেনের ক্ষেত্রে এদের কোনো মিউকাস কোট বা পলিস্যাকারাইড কোট থাকে না, ওই জন্য এটা রাফ কলোনি ফর্মেশন করে থাকে তাদের কালচারে। ওকে, নেক্সট, এই যে এস স্ট্রেন, সেই এস স্ট্রেনটা হচ্ছে ভিরুলেন্ট। ভিরুলেন্ট কথার অর্থ কি, যে কোনো ইনফেকশন ঘটাতে পারে তাকে বলা হয় ভিরুলেন্ট। তাহলে যেহেতু এস স্ট্রেন ডিজিজ কজ করতে পারে, নিউমোনিয়া ডিজিজ কজ করতে পারে, তাই এটা বলছে ভিরুলেন্ট। কিন্তু আর স্ট্রেন যেটা আছে সেটা হচ্ছে নন ভিরুলেন্ট, কেন, এই ইনফেক্ট করতে পারে না। ওকে, তো এই ছিল ইন্ট্রোডাকশন পোর্শন। আমরা এবার দেখব এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি ছিল কি। তিনি এ সিরিজ অফ এক্সপেরিমেন্ট কমপ্লিট করেছিলেন, যে এক্সপেরিমেন্টগুলো 4টে সিরিজ আমরা ডিসকাস করব। ফার্স্টলি হচ্ছে উইদাউট হিটিং, ফার্স্ট দুটো হচ্ছে উইদাউট হিটিং, অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে উইথ হিটিং। কী করলেন তিনি, যে কালচার ছিল সেই কালচার মিডিয়া থেকে ব্যাকটেরিয়ার একটা কম্পোনেন্টকে তিনি নিলেন বাইরে। কিসের সাহায্যে? ইনজেকশনের মাধ্যমে নিলেন, এবং ইনজেকশন এর মাধ্যমে নিয়ে সেটাকে কী করলেন, একটা মাইসের বডিতে ইনজেক্ট করে দিলেন। এই যে স্ট্রেনটা তিনি চুজ করেছিলেন সেটা ছিল এস স্ট্রেন। ইনজেক্ট করার পর তিনি কি দেখলেন, ইঁদুরটা মারা গেছে, মাইস ডাই, ইঁদুরটা মারা গেল। দেন সেকেন্ড টাইম তিনি এক্সপেরিমেন্টে কী করলেন, আর স্ট্রেনকে চুজ করলেন, এবং আর স্ট্রেনকে কালচার থেকে ইনজেকশনের মাধ্যমে নিয়ে অন্য একটা মাইসের বডিতে সেটাকে ইনজেক্ট করলেন। তাতে দেখা গেল কি, মাইসটা অ্যালাইভ, মাইসটা জীবিত আছে, খেলাধুলা করছে, ঘুরছে ফিরছে। থার্ড এক্সপেরিমেন্টে তিনি কী করলেন না, ওই যে এস স্ট্রেন সেটাকে কালচার মিডিয়া থেকে নিয়ে তিনি ফার্স্ট কী করলেন, বুনশেন বার্নারের সাহায্যে সেটাকে হিট দিলেন, এবং হিট দিয়ে সেটাকে মেরে ফেলেন, হাই টেম্পারেচারে হিট দিয়ে সেটাকে মেরে ফেলেন। ব্যাকটেরিয়া মারা গেছে, মারা যাওয়ার পর সেটাকে ইনজেকশনের মাধ্যমে ওই মাইসের বডিতে ফার্দার ইনজেক্ট করলেন। যখন ইনজেক্ট করলেন তিনি দেখতে পেলেন এবার কিন্তু আর ইঁদুরটা মারা গেল না, মাইসটা অ্যালাইভ আছে। কেন অ্যালাইভ আছে? বিকজ ব্যাকটেরিয়া নিজে মারা গেছে। তাহলে ব্যাকটেরিয়া নিজে যখন মারা গেছে তখন অবভিয়াসলি সে কোনো ডিজিজ কজ করতে পারবে না, তো এখানে নিউমোনিয়া ইনফেকশন দেখা যায়নি, ওই জন্য মাইসটা জীবিত আছে। ফোর্থ সিরিজ অফ এক্সপেরিমেন্টে তিনি কী করলেন, তিনি দেখলেন আর স্ট্রেনের কারণেও মাইসটা অ্যালাইভ আছে, আবার হিট কিল্ড এস স্ট্রেনের কারণেও মাইসটা অ্যালাইভ আছে। তিনি কী করলেন, এই দুটোকে একসঙ্গে মিক্স করে দিলেন, এবং মিক্স করে দেওয়ার পর তিনি ইনজেক্ট করলেন মাইসের বডিতে। তাতে তিনি দেখতে পেলেন কি, মাইসটা মারা গেছে। এই যে মাইসটা মারা গেছে এর কারণ হিসেবে তিনি এক্সপ্লেন কী করছেন, তার কনক্লুশন কী ছিল এক্সপেরিমেন্টে। তার এক্সপেরিমেন্টের যে কনক্লুশন ছিল সেই কনক্লুশনগুলো এরকম ছিল। ফার্স্ট এক্সপেরিমেন্টে তিনি বলছেন এস স্ট্রেন যেটা আছে, যেটা যেহেতু ভিরুলেন্ট তাহলে নিউমোনিয়া ইনফেক্ট করবে, ওই জন্য মাইসটা মারা যাবে। আর স্ট্রেন যেটা আছে সেটা কি হচ্ছে, যেহেতু নন ভিরুলেন্ট তাই নিউমোনিয়াকে ইনফেক্ট করবে না, আর নিউমোনিয়া ইনফেকশন না হলে মাইসটা জীবিত থাকবে। থার্ড এক্সপেরিমেন্টে এস স্ট্রেন যেটা আছে সেটা যেহেতু হিটের কারণে মারা গেছে, তাই ব্যাকটেরিয়া মারা গেছে, সো নিউমোনিয়া ইনফেকশন হবে না। ফোর্থ এক্সপেরিমেন্টে তিনি কি বলছেন, ফ্রম এ হিট কিল্ড এস স্ট্রেন একটা ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, যেটা হিট কিল্ড এস স্ট্রেন থেকে ট্রান্সফার হচ্ছে, কোথায় ট্রান্সফার হচ্ছে, আর স্ট্রেনের বডিতে, যেটাকে কী করছে, ট্রান্সফরমেশন ঘটাচ্ছে। ট্রান্সফরমেশন মানে কি, যেখানে আর স্ট্রেনটা এস স্ট্রেনে কনভার্ট হচ্ছে। আর স্ট্রেনের যে জেনেটিক ম্যাটেরিয়াল, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা এস স্ট্রেনের জেনেটিক ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে গেছে, যার কারণে সে কী করেছে, মিউকাস কোট বা পলিস্যাকারাইড ফর্মেশন করেছে, সিনথেসিস করেছে, আর যার কারণে সে নন ভিরুলেন্ট স্পিসিস থেকে ভিরুলেন্ট স্পিসিসে কনভার্ট হয়ে গেছে। আর এটাই কি করছে না, ওই মাইসটাকে ডাই বা ডেড করতে বাধ্য করেছে। তাহলে মাইস ডেথ হওয়ার মেন কারণ কি, ট্রান্সফরমেশন।
এই যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল সেটাকেই গ্রিফিথ নাম দিয়েছিলেন, মানে সেটাকেই গ্রিফিথ বলেছিলেন এটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি মলিকিউলার বেসিসে কী সেটা তিনি কিন্তু এক্সপেরিমেন্ট করে বলতে পারেননি, তার বায়োকেমিক্যাল নেচারকে তিনি বলতে পারেননি। তিনি শুধু বলেছিলেন যে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা লিভিং অর্গানিজমকে তার ফিজিক্যাল ফর্মে কনভার্ট করা যেতে পারে, ফিজিক্যাল ফর্মটাকে চেঞ্জ করা যেতে পারে। যেমন এখানে আর স্ট্রেনটা এস স্ট্রেনে কনভার্ট হয়েছে। তো এই ছিল আমাদের গ্রিফিথস এক্সপেরিমেন্টের স্টাডি। নেক্সট লেকচারে আমরা হার্শে চেজ এক্সপেরিমেন্ট পড়ব এবং তার সঙ্গে অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি যে এক্সপেরিমেন্ট ছিল সেটাকে স্টাডি করব। থ্যাংক ইউ।